কৌশল এবং বিতর্ক মিলিয়ে তৈরি হয়েছে আধুনিক বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক কাহিনীগুলোর একটি। ২০২৬ সালের ফেব্রুয়ারি সেই রাত, ঢাকার আকাশে তখনও আতশবাজির শব্দ, টেলিভিশনের পর্দায় ভেসে উঠছে ফলাফল, একটি বিশাল ম্যান্ডেট, একটি নাটকীয় প্রত্যাবর্তন, আর এক ব্যক্তির নাম ঘিরে অসংখ্য ফিসফাস। কেউ বলছিলেন এটি গণতন্ত্রের পুনর্জন্ম, আবার কেউ ফিসফিস করে প্রশ্ন তুলেছিলেন এটা কি শুধুই নির্বাচন, নাকি দূরদেশ থেকে পরিচালিত এক নিখুঁত রাজনৈতিক পুনর্গঠন। সেই প্রশ্নের কেন্দ্রবিন্দু ছিলেন তারেক রহমান, যিনি দীর্ঘ নির্বাসন, অভ্যন্তরীণ সংকট এবং এক গভীর রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে ফিরে এসে দেশের সবচেয়ে বড় নির্বাচনী ফলাফলকে নিজের নেতৃত্বের অধীনে এনে ফেললেন। এই ডকুমেন্টারি কোনো সরল রাজনৈতিক গল্প নয়, এটি ক্ষমতার মনস্তত্ত্ব, কৌশল, জোট, বিশ্বাসঘাতকতা এবং ডিজিটাল যুগে দূরবর্তী নেতৃত্বের এক রহস্যময় কাহিনী। কিভাবে হাজার মাইল দূরে থেকেও একজন নেতা নিজের রাজনৈতিক সংগঠন, কর্মী এবং জনমতকে প্রভাবিত করতে পারেন। এই প্রশ্নই আজকের অনুসন্ধানের মূল, কারণ ইতিহাসে বহুবার দেখা গেছে দৃশ্যমান ক্ষমতার থেকেও অদৃশ্য ক্ষমতা অনেক বেশি কার্যকর। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে তৈরি হয় এক অনিশ্চিত রাজনৈতিক পরিবেশ। পুরনো জোট ভেঙে যায়, নতুন শক্তি উঠে আসে এবং জনগণের মধ্যে জন্ম নেয় পরিবর্তনের এক অদ্ভুত আকাঙ্ক্ষা। এই শূন্যতার মধ্যেই ধীরে ধীরে তৈরি হয় এক নতুন রাজনৈতিক ন্যারেটিভ, যেখানে মাঠের রাজনীতি আর ডিজিটাল নির্দেশনার মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত সমন্বয়। বিশ্লেষকদের ভাষায় এটি ছিল রিমোট পলিটিক্সের সবচেয়ে নাটকীয় উদাহরণ। লন্ডনের ডিজিটাল কমান্ড সেন্টার, দূরত্বের মধ্যেও নিয়ন্ত্রণের রাজনীতি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাসনে থাকা অবস্থায় নেতৃত্ব ধরে রাখা কোনো সহজ কাজ নয়, কিন্তু ২০২৫ সালের শেষ দিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের কিছু প্রতিবেদনে উল্লেখ আসে যে লন্ডনে একটি অত্যন্ত সংগঠিত রাজনৈতিক কমিউনিকেশন নেটওয়ার্ক গড়ে ওঠে, যা মূলত বিদেশভিত্তিক কৌশলগত যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করছিল। সমালোচকদের দাবি, এই নেটওয়ার্কের মাধ্যমে দলীয় নীতি, প্রচারবার্তা এবং সাংগঠনিক সিদ্ধান্তগুলো দ্রুত মাঠ পর্যায়ে পৌঁছায় যেত। এটি ছিল কোনো আনুষ্ঠানিক অফিস নয়, বরং একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম, এনক্রিপ্টেড যোগাযোগ চ্যানেল এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমর্থকদের একটি সমন্বিত কাঠামো। রাজনৈতিক গবেষকরা বলেন, আধুনিক নির্বাচনী রাজনীতিতে ডেটা চালিত যোগাযোগই সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আর সেই অস্ত্রকে ব্যবহার করে একটি দল কিভাবে নিজেদের পুনর্গঠন করতে পারে সেটিই ছিল এই সময়ের অন্যতম বড় আলোচনার বিষয়। অনেক দলীয় নেতাই পরে স্বীকার করেন যে নীতি নির্ধারণের কেন্দ্রীয় নির্দেশনা আগের তুলনায় অনেক বেশি সুসংগত হয়ে ওঠে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো শ্যাডো ক্যাবিনেট স্বীকার করা হয়নি, তবুও রাজনৈতিক মহলে এমন ধারণা ছড়িয়ে পড়ে যে বিদেশে বসেই একটি কৌশলগত পরামর্শক দল গঠিত হয়েছিল, যারা রিয়েল টাইমে সিদ্ধান্তের রূপরেখা তৈরি করত। মনস্তাত্ত্বিক দিক থেকেও এটি ছিল এক চমকপ্রদ কৌশল, কারণ দূরে থেকেও কর্তৃত্ব বজায় রাখা মানে শুধু নির্দেশনা দেওয়া নয়, বরং বিশ্বাস, আনুগত্য এবং রাজনৈতিক শৃঙ্খলা ধরে রাখা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বারবার ভিডিও বার্তা, সাংগঠনিক পুনর্গঠন এবং কৌশলগত ভাষণের মাধ্যমে এমন একটি নেতৃত্বের ইমেজ তৈরি করা হয় যেখানে শারীরিক উপস্থিতির অভাবে নেতৃত্বের দুর্বলতা নয়, বরং দূরদর্শী কৌশল হিসেবে উপস্থাপন করা হয়। নির্বাসন থেকে প্রত্যাবর্তন, আবেগ, শোক এবং রাজনৈতিক পুনর্গঠন। ২০২৫ সালের শেষ দিকে আরেকটি বড় ঘটনা রাজনৈতিক সমীকরণকে নাটকীয়ভাবে বদলে দেয়, দলীয় প্রবীণ নেত্রী খালেদা জিয়ার মৃত্যুবরণ। এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং একটি রাজনৈতিক ঐতিহ্যের আবেগঘন অধ্যায়ের সমাপ্তি ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই শোকাবহ মুহূর্তটি জনমতের মধ্যে এক ধরনের অনুভূতি এবং আবেগীয় সংহতি তৈরি করে। ঠিক এই সময়েই সংগঠন পুনর্গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়। বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপি এর অভ্যন্তরে নেতৃত্বের কেন্দ্রীকরণ, সাংগঠনিক শুদ্ধি অভিযান এবং নতুন প্রজন্মকে সামনে আনার কৌশল শুরু হয়। শত শত কর্মী বহিষ্কার এবং সাংগঠনিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার ঘটনাগুলো রাজনৈতিক মহলে আলোচিত হয়, যা অনেকের মতে কঠোর কিন্তু কৌশলগত পদক্ষেপ। সমালোচকরা দাবি করেন এই সময়ে অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বীদের ধীরে ধীরে প্রান্তিক করা হয়, তবে দলীয় নেতারা বারবারই
বলেছেন এটি ছিল সংগঠনকে শক্তিশালী করার প্রক্রিয়া। সত্য যাই হোক, একটি বিষয় স্পষ্ট, দলের অভ্যন্তরীণ কাঠামো আগের তুলনায় অনেক বেশি কেন্দ্রীভূত হয়ে ওঠে। বড় জোটের রাজনীতি কৌশল নাকি প্রয়োজন? 2026 সালের নির্বাচনের আগে সবচেয়ে বড় প্রশ্ন ছিল জোট রাজনীতি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সময় একটি বিগ টেন্ড কৌশল গ্রহণ করা হয়, যেখানে কেবল ঐতিহ্যগত সমর্থনের উপর নির্ভর না করে নাগরিক সমাজ, তরুণ ভোটার এবং নিরপেক্ষ ভোটারদের লক্ষ্য করা হয়। একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত ছিল ইসলামপন্থী শক্তির সাথে আনুষ্ঠানিক একীভূত জোট না করা, বিশেষ করে জামাতি ইসলাম এর সাথে দূরত্ব বজায় রাখা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এই পদক্ষেপটি আন্তর্জাতিক এবং শহুরে ভোটারদের মধ্যে একটি মধ্যপন্থী ভাবমূর্তি তৈরিতে সাহায্য করে। অন্যদিকে একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ নির্বাচন পরিবেশ নিশ্চিত করার দাবি রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে আসে, যেখানে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। এই প্রেক্ষাপটে নির্বাচনকে অধিকার রক্ষার লড়াই হিসেবে উপস্থাপন করা হয়, যা তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ওদিকে জেনজি ম্যান্ডেট, ভাষা বদল, বার্তা বদল এবং রাজনীতি বদল। 2024 সালের গণ আন্দোলনের পর জন্ম নেওয়া এক নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনা 2026 সালের নির্বাচনে বড় ভূমিকা রাখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঐতিহাসিক বক্তব্যের বদলে অর্থনীতি, কর্মসংস্থান এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের উপরে জোর দেওয়া হয়। ডিজিটাল প্রচারণা ছিল এই নির্বাচনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সোশ্যাল মিডিয়া, লাইভ ভাষণ, অনলাইন সংগঠন সব মিলিয়ে তৈরি হয় এক ডিজিটাল রাজনৈতিক অঙ্গন। অনেক গবেষক বলেন এটি ছিল বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে আধুনিক কমিউনিকেশনের কৌশলের এক নতুন অধ্যায়। বিতর্ক, অভিযোগ এবং ফলাফল, সত্য, সন্দেহ ও রাজনৈতিক বাস্তবতা। 12ই ফেব্রুয়ারি 2026 নির্বাচনের ফলাফল প্রকাশের সাথে সাথে দেশ জুড়ে শুরু হয় বিতর্ক। বিরোধী জোট এবং বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচন বয়কট এবং সাংবিধানিক প্রশ্ন তোলে। অন্যদিকে কিছু পর্যবেক্ষক ভোট গণনার অসঙ্গতির অভিযোগও উপস্থাপন করেন, যদিও আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন ফলাফল বৈধ বলে ঘোষণা করে। রাজনৈতিক বাস্তবতা হল 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন সরকার গঠিত হয় এবং সংসদ অর্থাৎ জাতীয় সংসদে একটি শক্তিশালী সংখ্যাগরিষ্ঠ ব্লক তৈরি হয়। অনেক বিশ্লেষক এটিকে কৌশলগত বিজয় বলেন, আবার সমালোচকরা একে অসাধারণ সাংগঠনিক নিয়ন্ত্রণের ফল হিসেবে আখ্যা দেন। এই নির্বাচনে বিএনপি অ্যালায়েন্স 212 আসন জয়ী হয়ে গভর্নমেন্ট মেজরিটি নিশ্চিত করেন। জামাতে ইসলাম 77টি আসন পেয়ে প্রিন্সিপাল অপোজিশন এবং ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি অর্থাৎ নতুন উদীয়মান দল এনসিপি 6টি আসন পান এবং ওদিকে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী 12টি আসন পান। তো ইতিহাস বহুবার দেখা গেছে বড় রাজনৈতিক বিজয়ের পেছনে থাকে বহু স্তরের কৌশল, জোট, দ্বন্দ্ব এবং মানসিক প্রভাব। 2026 সালের নির্বাচনও তার ব্যতিক্রম নয়। কেউ এটিকে দূরদর্শী নেতৃত্বের ফল বলেন, কেউ বলেন কৌশলগত রাজনৈতিক পুনর্গঠন, আবার কেউ ফিসফিস করে অদৃশ্য সমন্বয় এর গল্প শোনান। কিন্তু শেষ পর্যন্ত একটি প্রশ্ন থেকেই যায়, ক্ষমতা কি সত্যি দূর থেকে নিয়ন্ত্রিত হয়, নাকি জনগণের মনস্তত্ত্ব, আবেগ এবং সময়ের প্রেক্ষাপটই শেষ কথা বলে? রাজনীতি কখনো সরল সমীকরণ নয়। এখানে জোট যেমন থাকে তেমনি থাকে ভাঙন, থাকে আনুগত্য, আবার থাকে সন্দেহ। আর এই জটিল বাস্তবতার মধ্যেই 2026 সালের নির্বাচন ইতিহাসে স্থান করে নিয়েছে এক রহস্যময় অধ্যায় হিসেবে, যেখানে নেতৃত্ব, কৌশল এবং বিতর্ক মিলিয়ে তৈরি হয়েছে আধুনিক বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক কাহিনীগুলোর একটি।